শপথের দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ, যোগ দিলেন ইশরাকও। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রায় প্রদানের সময় দুজন উপদেষ্টা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। আজকের এই আন্দোলন নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। শপথ না পড়ানোর নির্দেশনা আছে, রিটের আদেশ কাল। ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ইসির পদত্যাগ ও স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। ইসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন। ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এবার আগেভাগেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। গতবারের চেয়ে বেশি দাম নির্ধারণের ইঙ্গিত। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়ও নাই। দখল দূষণে মৃত প্রায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। প্রতিদিন মিশছে অন্তত 90 টন ময়লা। তলদেশেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থানরত সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যার পর তিনি কাকরাইলে যান। পরে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই আন্দোলন কোনো একজনের ক্ষমতায় বসার নয়, এটি নির্ধারণ করবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়টি। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ তুলে এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি। কাকরাইল মোড়ে সমর্থকদের চলা বিক্ষোভ কর্মসূচিতে সন্ধ্যার পর যোগ দেন ইশরাক হোসেন। এ সময় বিক্ষোভকারীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য দেন এই বিএনপি নেতা। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই কর্মসূচি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা সেটি নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন তিনি। পদত্যাগ দাবি করেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের। এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়, আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সন্ধ্যার দিকে বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা তাদের। আমাদের মেয়রকে আমাদের নগর ভবনে মেয়র হিসেবে মনোনয়ন বসানো না পর্যন্ত আমরা আজকে রাত থেকে আমাদের কোর্টের রায় পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাদের আছে ক্ষমতা আর ইশরাকের আছে জনতা। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইশরাকের শপথ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এর আগে সকালে টানা সপ্তম দিনের মতো নগর ভবন ও মৎস্য ভবন মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ আয়োজন নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ কিংবা আদালত পাড়ায়ও। যদিও ইশরাককে শপথ পড়ানো হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর, যেটি জানা যাবে বৃহস্পতিবার।
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কিন্তু শপথের কারণে আটকে আছে মেয়রের চেয়ারে বসা না বসা। আর শপথ নিতে পারা না পারা এখন নির্ভর করছে উচ্চ আদালতের উপর। এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও শ্বাসরুদ্ধকর শুনানি হয়। আইনি যুক্তিতে দুপক্ষই কেউই কাউকে এক চুলো ছেড়ে কথা বলেননি। ইশরাকের আইনজীবীর সাফ কথা, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে তা মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ নেওয়া ঠেকাতে তৃতীয় পক্ষের করা রিট চলতে পারে না। ক্ষতি খুঁজতে একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্য তাপস। উনি এসে করতে পারে, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। ইশরাকের আইনজীবীরা আরও বলেন, এ মামলা এখন কেবল আইনি নয়, হয়ে গেছে রাজনৈতিক। আদালতের উচিত নয় এতে জড়ানো। রিটকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। রিটকারীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। ইশরাককে মেয়র ঘোষণার রায় ও বিচারিক প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে, সেই কারণে হস্তক্ষেপ করা উচিত উচ্চ আদালতের। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নাসির উদ্দিন কমিশনের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তাগিদ নেতাদের। ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। তবে কমিশন বলছে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি। আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ডাকে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা আসেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ইসির মূল ফটকে অবস্থান নেন তারা। বাকশালী আইনে যে ইসি গঠন হয়েছে সেই কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে দাবি করেন নেতারা। ইসি একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে উল্লেখ করে এনসিপির নেতারা কমিশনের পদত্যাগের দাবি জানান। এই ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই কারণে অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকারের নির্বাচনের তাগিদ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এদিকে সভা শেষে ইসির নিরপেক্ষতার প্রশ্নে এনসিপির অভিযোগের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোন নির্বাচন আগে এটি সরকারের সিদ্ধান্ত, ইসির নয় উল্লেখ করে তিনি বলেন এনসিপির দাবি রাজনৈতিক। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপিদের বাদ দিয়ে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীও নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এমন কর্মসূচির নামে কারো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে নেতারা বলেছেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার পায়তারা করছে একটি মহল।
জোর করে কোনো দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় মন্তব্য করে দলটির নেতারা দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার না নির্বাচন, কোনটা আগে সে প্রশ্ন ছাপিয়ে এখন ইশরাকের শপথ, রাস্তা অবরোধ, এমনকি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে কমিশন ভবন ঘেরাও। দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি নেতারা বলছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন ও কমিশন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কেন ইশরাক শপথ নিতে পারলেন? 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বুধবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার পরও হুমকি দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হচ্ছে। জোর করে দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় বলেও মন্তব্য তার। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না। গণতান্ত্রিক আন্দোলনে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিল স্লিপ অফ টাং। এ নিয়ে কারো সঙ্গে কোথাও কোনো কথা হয়নি, হবেও না, এমনটাই দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেছেন, মানবিক সহায়তা চ্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে পুরো দায়িত্ব থাকবে জাতিসংঘের। বাংলাদেশ শুধু নিরাপত্তা সহায়তা দেবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠাতে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যেই তোলপাড় রাজনৈতিক অঙ্গন। দলগুলোর নানা সমালোচনা আর বিশ্লেষকদের দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ আগুনে ঘি ঢালে। এর মধ্যেই মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন খবরে রটে গুজবও। এটা না হলে পরে আপনি এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগে ব্যাখ্যা দিলেও এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করে জানালেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার, আগামীতেও নেই কোনো সম্ভাবনা। করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচিত বক্তব্যকে স্লিপ অফ টাং বলে ব্যাখ্যা করেন খলিলুর রহমান। উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। Move only that was a slip of tongue and you have to give him that. I mean দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের উপরে কোনো চাপ নাই। রাখাইনের 90% ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা চলছে। দুই পক্ষই রোহিঙ্গা প্রত্যাবাসনে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। এদিকে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেই কেউ সে দেশের নাগরিক হয়ে যায় না। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ, আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি এখনও বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার, তবে চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ সীমান্তে ভারতের পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও জবাব মেলেনি বলেও জানান তিনি।
এদিকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের অব্যাহতি প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, অপসারণ নয়, নিজের ইচ্ছেতেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন সচিব। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে শতাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। যেসব চুক্তিতে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের তাবেদারি করার অভিযোগও আছে শেখ হাসিনার বিরুদ্ধে। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হলেও সেসব চুক্তি থেকেছে আলোচনার বাইরে। উল্টো ট্রান্সশিপমেন্ট ও স্থলবন্দর দিয়ে আমদানি বাতিলের মতো সিদ্ধান্ত জানিয়ে ঢাকাকে অসহযোগিতার স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। একতরফা এই চুক্তিগুলো বাতিলে কি কোনো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার? এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করছে বিএসএফ, তবে এ সংক্রান্ত চিঠির কোনো জবাব পায়নি বাংলাদেশ। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অপসারণের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মন্ত্রণালয়ে, তবে উপদেষ্টার দাবি নিজ থেকেই দায়িত্ব ছাড়ছেন তিনি। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী শফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের অবস্থান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। সেই সঙ্গে গতবারের চেয়ে এবার চামড়ার দাম বেশি নির্ধারণের ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে ঈদুল আজহার সামনে রেখে 28 তারিখের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ না করলে কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা। পশু ক্রয় বিক্রয় না হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে। সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উপযুক্ত মূল্য দিতে এবার কোরবানির পশুর চামড়ার মূল্য গতবারের চেয়ে বেশি নির্ধারণ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। বিজিবিকে এই ব্যাপারে সেন্সিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয়। এদিকে ঈদুল আজহায় নৌখাতের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 28 মের মধ্যেই শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় যেসব কারখানা মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, বেতন পরিশোধ না করলে মালিকরা ঢাকার বাইরে যাওয়ারও অনুমতি পাবেন না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। শ্রমিকের পয়সা দিতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রেমিটেন্স প্রবাহের কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আগামী মাসে যা ছুঁতে পারে $3000 কোটি। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে একথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। 2021 সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছিল $4800 কোটি বা $48 বিলিয়ন।
বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতির ফলাফল হিসেবে অর্থনৈতিক সংকটের জেরে চলতি বছরের ডিসেম্বরে রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টায় আছে। এতে কমেছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স, ইতিবাচক প্রভাব হিসেবে বাড়ছে রিজার্ভ। গভর্নর জানালেন আসছে দিনগুলোতে আরও বাড়বে। এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি, কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরও বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে গভর্নর ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ টেনে বলেন, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার বাড়ায় এই খাতটি এখন প্রতিযোগিতার মুখে আছে। ওখানে বড় রকমের কনসলিডেশন হবে। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না, হয়তো আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের সুদ লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিয়ে লোন নেবে? অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করছে তা আগামীতে আবারও করার প্রয়োজন হতে পারে। আজকে আমরা যে সংস্কারটা করছি, এই সংস্কারটা কিন্তু আগামীকাল এমন হতে পারে যে এটাকে আবার পুনরায় সংস্কার করা দরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা, উৎকট দুর্গন্ধ তো আছেই, বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। প্রিন্স আরিফিন এবং মোবারক হোসেন শুভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আসলে শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। দশক মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো বলো, মাছের ক্ষয়শো নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায়কার বিশেষজ্ঞরা বলছেন, ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন, ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়বর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পানি আইনের নীতিমালা তৈরি না হলে সরকারের কাঠামো বদল হবে না, তাই নদী সংরক্ষণ ও দূষণমুক্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয় শিগগিরই পানি আইন নীতিমালা প্রকাশ করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইকেল শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, শিল্প কারখানাগুলোর দূষণে মারা গেছে ঢাকার 4টি প্রধান নদী। তাদের সংরক্ষণে 2026 সালের মধ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অক্টোবরের মধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ চুক্তিতে তুরাগ নদী সংরক্ষণের কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বুড়িগঙ্গা নদী রক্ষায় 42টি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে ঈদের পরে চুক্তি হওয়ার কথা রয়েছে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।